আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অনার্স পার্ট 1 এর সকল শিক্ষার্থীবৃন্দকে আবারও অভিনন্দন আমাদের অনলাইন ক্লাসে। আমাদের প্রোগ্রাম হলো বিবি অনার্স মার্কেটিং। আমাদের কোর্স নেম হলো ইন্ট্রোডাকশন টু বিজনেস। আজকের ক্লাসটি 7ম ক্লাস। এর মধ্যে আমরা 6টি ক্লাস শেষ করেছি। আর তোমাদের সঙ্গে আছি আমি অধ্যাপক এফ এ মোবারক হোসেন, মার্কেটিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। আমরা আমাদের নির্ধারিত টপিকে চলে গেলাম। ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণের অসুবিধা সমূহ। তোমরা জানো, যখন কোনো একটি সংগঠন তার সিদ্ধান্ত নেওয়ার যাবতীয় ক্ষমতা ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ে না রেখে বিভিন্ন বিভাগে, বিভিন্ন ইউনিটে, বিভিন্ন ডিভিশনে এবং মাঠ পর্যায়ে বিভিন্ন ব্যক্তি বা নির্বাহীদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়ে দেয়, তখন সেটাকে বলা হয়ে থাকে বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণের কিছু অসুবিধা রয়েছে। এগুলো হলো ডিফিকাল্টিস ইন কোঅর্ডিনেশন। বিভিন্ন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ইউনিট অথবা মাঠ পর্যায়ের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত নির্বাহী বা কর্মীরা কাজ করে, তাদের মধ্যে অনেক সময় সুষ্ঠু সমন্বয় সাধন করা যায় না বিকেন্দ্রীকরণের মাধ্যমে। তারা অনেকেই একের সিদ্ধান্ত, একের নেতৃত্ব আরেকজন মানতে চায় না, একের কথা আরেকজন শুনে না। ফলে বিভিন্ন ডিপার্টমেন্টের মধ্যে একটি সমন্বয়হীনতা লক্ষ্য করা যায়। এটা বিকেন্দ্রীকরণের অন্যতম প্রধান সীমাবদ্ধতা বা অসুবিধা। ফেলিওর টু মিট ইমার্জেন্সি, জরুরি অবস্থা মোকাবেলা করতে ব্যর্থতা বিকেন্দ্রীকরণের অন্যতম প্রধান অসুবিধা। অনেক সময় দেখা যায় যে মাঠ পর্যায়ে এমন একটা সিচুয়েশন তৈরি হলো, তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে অনেক সময় তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না। সেখানে নানা মনের নানা মত, নানা জটিলতা, সবাই মিলে এমন একটা অবস্থা তৈরি করায় যাতে করে সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হয়। ফলে ওই পরিস্থিতি মোকাবেলা বিকেন্দ্রীকরণের পক্ষে অনেক সময় সম্ভব হয় না, যেটা বিকেন্দ্রীকরণের আরেকটি সমস্যা। ইনক্রিজ অফ কস্ট, খরচ বেড়ে যায়। বিকেন্দ্রীকরণের মাধ্যমে খরচটা বিভিন্ন জায়গায় কেন্দ্রীভূত হয়ে পড়ে। যে খরচটা কেন্দ্রীকরণের মাধ্যমে এক জায়গায় হতো, সেই খরচটা এখন বিকেন্দ্রীকরণের কারণে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন ইউনিটে এবং বিভিন্ন জায়গায় হচ্ছে। ফলে খরচের আওতা বেড়ে গিয়ে খরচের টোটাল অ্যামাউন্টটা অনেক বড় হয়ে যায়। এটা বিকেন্দ্রীকরণের আরেকটি সমস্যা। ক্রিয়েটিং ইন সাবঅর্ডিনেশন, অবাধ্যতা সৃষ্টি হয়। কেন্দ্রীকরণের মাধ্যমে টপ ম্যানেজমেন্টের নেতৃত্বে সবাই চলে, সবাই টপ এক্সিকিউটিভকে শ্রদ্ধা করে, সম্মান করে এবং টপ এক্সিকিউটিভের প্রতি বা উচ্চ নির্বাহীর প্রতি সবাই অনেকটা লয়াল থাকে, অনুগত থাকে। কিন্তু বিকেন্দ্রীকরণের মাধ্যমে সবাই যখন ক্ষমতা হাতে পায়, তখন তারা নিজেরাই এক একজন প্রতিষ্ঠানের হর্তাকর্তা ভাবতে শুরু করে। তারা নিজেরা মনে করে যে আমরা অনেক ক্ষমতাধর। তখন টপ ম্যানেজমেন্টের প্রতি তাদের আনুগত্য বা খুব একটা আনুগত্য থাকে না। টপ ম্যানেজমেন্টের প্রতি তাদের একটা অবাধ্যতা চলে আসে, যেটা বিকেন্দ্রীকরণের আরেকটি সীমাবদ্ধতা। ক্রিয়েটিং কনফ্লিক্ট, বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়, দ্বন্দ্ব তৈরি হয় বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে। এটা বিকেন্দ্রীকরণের আরেকটি উল্লেখযোগ্য সীমাবদ্ধতা। ল্যাক অফ প্রপার পারসন, অনেক সময় দেখা যায় গ্রাসরুট লেভেলে বিভিন্ন ডিপার্টমেন্টে, বিভিন্ন ইউনিটে অনেক সময় যোগ্য লোক লক্ষ্য করা যায় না। ফলে যেহেতু যোগ্য লোক লক্ষ্য করা যায় না, তাদের কাছ থেকে যে ডিসিশনটা আসবে সঠিক ডিসিশন আসে না। তাহলে যোগ্য লোকের অভাবে বিকেন্দ্রীকরণের মাধ্যমে সঠিক ডিসিশন প্রপারলি নেওয়া যায় না, যেটা বিকেন্দ্রীকরণের আরেকটি অন্যতম সীমাবদ্ধতা।
ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং দ্য ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণকে প্রভাব বিস্তারকারী উপাদান, যেসব বিষয় বিকেন্দ্রীকরণের মাত্রা কিরকম হবে, কম হবে না বেশি হবে, এই বিষয়গুলোকে প্রভাবিত করে সেসব বিষয়ে আমরা আলোচনা করছি। গ্যাপ বিটুইন টপ এক্সিকিউটিভ অ্যান্ড ওয়ার্ক সেন্টার, শীর্ষ নির্বাহী স্তর এবং কর্মকেন্দ্রের মধ্যে ব্যবধান। শীর্ষ নির্বাহী স্তর থেকে যদি গ্রাসরুট লেভেলের বিভিন্ন কর্মকেন্দ্রগুলো, মাঠ পর্যায়ের কর্মকেন্দ্রগুলো অনেক দূরত্বে অবস্থান করে, অর্থাৎ টপ ম্যানেজমেন্ট লেভেল আর বিভিন্ন মাঠ পর্যায়ের লেভেলের মধ্যে যদি ব্যবধান অনেক বেশি লক্ষ্য করা যায়, তাহলে বিকেন্দ্রীকরণের মাত্রা বেড়ে যায়। কারণ এমন অবস্থায় দেখা যায় মাঠ পর্যায়ে যারা থাকে, কেন্দ্রীকরণের মাধ্যমে টপ লেভেল ম্যানেজমেন্ট সেটাকে কন্ট্রোল করতে পারে না। তখন বাধ্যতামূলকভাবে মাঠ পর্যায়ে যারা থাকে বিভিন্ন ডিপার্টমেন্ট, তাদের উপর দায়িত্ব নেওয়ার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেয়, বিকেন্দ্রীকরণের মাত্রা বেড়ে যায়। নলেজ অ্যান্ড স্কিল অফ লোয়ার লেভেল এক্সিকিউটিভস, অধস্তন কর্মীদের তোমার জ্ঞান এবং দক্ষতা বিকেন্দ্রীকরণের মাত্রাকে প্রভাবিত করে। অধস্তন কর্মীরা যদি দক্ষ হয়, মেধাবী হয়, সৃজনশীল হয়, জ্ঞানী হয়, নলেজেবল পার্সন হয়, যাতে করে টপ এক্সিকিউটিভ তাদের উপর নির্ভর করতে পারে, সেক্ষেত্রে একটা অর্গানাইজেশনের বিকেন্দ্রীকরণের মাত্রা বেড়ে যাবে। আবার এই অধস্তন লেভেলে যারা কাজ করে, তারা যদি যোগ্য না হয়, তারা যদি দক্ষ না হয়, তারা যদি জ্ঞান বা নলেজেবল বা জ্ঞানী না হয়, তাহলে তারা অনেক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সেই ক্ষেত্রে ব্যবস্থাপনার বিকেন্দ্রীকরণের মাত্রা কমে যায়। নেচার অফ অর্গানাইজেশন অ্যান্ড ইটস ফাংশন, সংগঠনের প্রকৃতি এবং এর কার্যাবলী। এমন কিছু সংগঠন আছে যে সংগঠনগুলোর কার্যের নেচারটা এরকম, যেটা বিভিন্ন মাঠ পর্যায়ে ওই কাজগুলোর সিদ্ধান্ত নিতে হয়। যদি এরকম হয় সংগঠনের অবস্থা, তাহলে সেখানে বিকেন্দ্রীকরণের মাত্রা বেড়ে যাবে। আবার যদি সংগঠনের প্রকৃতি এরকম হয় যে একটা লেভেলে, একটা কেন্দ্রবিন্দুতেই সিদ্ধান্ত নিতে হয়, টপ লেভেলে সিদ্ধান্ত নিতে হয়, তাহলে দেখা যাবে সেই সব অর্গানাইজেশনের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের মাত্রা কমে যাবে। নেসেসিটি অফ টেকিং কুইক ডিসিশন, যেসব ক্ষেত্রে বিভিন্ন পরিস্থিতির প্রেক্ষাপটে মাঠ পর্যায়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে অবশ্যই বিকেন্দ্রীকরণের মাত্রা বেড়ে যাবে। কারণ কেন্দ্রে আসতে আসতে অনেক সময় দরকার, তার মধ্যে প্রতিষ্ঠানের সংগঠনের অনেক ক্ষতি হয়ে যাবে। এমত অবস্থায় একটা সংগঠনের বিকেন্দ্রীকরণের মাত্রা বেড়ে যাবে। আবার যদি এরকম হয় যে কুইক ডিসিশন, তড়িৎ গতিতে সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কি হবে? তাহলে বিকেন্দ্রীকরণের মাত্রাটা কমে যাবে। রেজাল্ট অফ ডিসিশন, যেটাকে আমরা বলি সিদ্ধান্তের ফলাফল। বিকেন্দ্রীকরণের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলোর ফলাফল যদি সংগঠনের জন্য ইতিবাচক কিছু নিয়ে আসে, তাহলে অবশ্যই ওই সংগঠনের বিকেন্দ্রীকরণের মাত্রা বেড়ে যাবে। আবার বিকেন্দ্রীকরণের সিদ্ধান্তের ফলাফলের মাধ্যমে সংগঠনের উপর যদি নেতিবাচক প্রভাব পড়ে, তাহলে ওই সংগঠনে বিকেন্দ্রীকরণের প্রবণতা কম লক্ষ্য করা যাবে। নেসেসিটি অফ কোঅর্ডিনেশন, কোন একটি সংগঠন যদি এমন হয় তার বিভিন্ন লেভেলে যারা কাজ করছে তাদের মধ্যে কোঅর্ডিনেশন খুব জরুরি, কিন্তু জরুরি কোঅর্ডিনেশন, কিন্তু কোনোভাবেই তারা কোঅর্ডিনেশনের কাজটা করতে পারছে না, সেখানে ঝামেলা হচ্ছে, বিভিন্ন ব্যাপারে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এমত অবস্থায় ওই প্রতিষ্ঠান বা সংগঠন বিকেন্দ্রীকরণের দিকে যাবে না। ওই প্রতিষ্ঠানকে অবশ্যই তখন কেন্দ্রীকরণের দিকে চলে আসতে হবে, বিকেন্দ্রীকরণের মাত্রা কমে যাবে। সুতরাং কোঅর্ডিনেশনের প্রয়োজনীয়তা বিকেন্দ্রীকরণকে প্রভাবিত করে। কোয়ালিটি অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য টপ এক্সিকিউটিভ, শীর্ষ নির্বাহীদের যোগ্যতা, গুণাবলী এবং দৃষ্টিভঙ্গি। শীর্ষ ব্যবস্থাপনার যোগ্যতা এবং কোয়ালিটি যদি ভালো হয়, যাতে করে তারা প্রপারলি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, তাহলে কি হবে? তাহলে বিকেন্দ্রীকরণের মাত্রা কমে যাবে, তারা কেন্দ্রীকরণের দিকে ঝুঁকবে।
আবার টপ লেভেলে যারা থাকে তাদের যোগ্যতা যদি কম থাকে, তারা অনেক সময় প্রপারলি সিদ্ধান্ত নিতে পারে না। এরকম যদি অবস্থা তৈরি হয়, তারা নিচের পর্যায়ে যারা আছে তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিতে পারে। আবার তাদের অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি, এটাও কিন্তু বিকেন্দ্রীকরণকে প্রভাবিত করে। টপ লেভেল অথরিটিতে যারা আছে বিকেন্দ্রীকরণকে তারা পছন্দ করে, তাহলে সে অবস্থায় বিকেন্দ্রীকরণের মাত্রা বেড়ে যাবে। আবার টপ লেভেলে যারা আছে তারা বিকেন্দ্রীকরণের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখে না, তাহলে সেক্ষেত্রে অর্গানাইজেশনের বা সংগঠনের বিকেন্দ্রীকরণের মাত্রা কমে যাবে। অ্যাটিটিউড অফ লোয়ার এক্সিকিউটিভস টু সেন্ট্রালাইজেশন। বিকেন্দ্রীকরণের আরেকটি গুরুত্বপূর্ণ নির্ধারক হলো যে অধস্তন কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টিভঙ্গি, বিকেন্দ্রীকরণের প্রতি দৃষ্টিভঙ্গি। অধস্তন কর্মকর্তা কর্মচারীরা যদি বিকেন্দ্রীকরণকে ওয়েলকাম জানায়, বিকেন্দ্রীকরণের মাত্রা বাড়বে। আবার তারা যদি বিকেন্দ্রীকরণকে পছন্দ না করে, বিকেন্দ্রীকরণ হোক এটা যদি তারা না চায়, তাহলে ওই সংগঠনের বিকেন্দ্রীকরণের মাত্রা কমে যাবে। রিলেশন বিটুইন কস্ট এন্ড পারফরমেন্স। বিকেন্দ্রীকরণের মাধ্যমে যে খরচটা হয়ে থাকে, এই খরচ থেকে যদি প্রতিষ্ঠানের জন্য ইতিবাচক কিছু বেশি অর্জন করা যায়, তাহলে ওই প্রতিষ্ঠানের বিকেন্দ্রীকরণের মাত্রা বেড়ে যাবে। আবার বিকেন্দ্রীকরণ হওয়ার কারণে যদি খরচ বেড়ে যায়, কিন্তু খরচ বাড়লেও খুব একটা বেনিফিট পাওয়া যায় না, তাহলে দেখা যাবে সে প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণের মাত্রা কমে যাবে। কমিউনিকেশন নেটওয়ার্ক। টপ এক্সিকিউটিভ বা ব্যবস্থাপনার শীর্ষ পর্যায়ের সঙ্গে বিভিন্ন গ্রাসরুট লেভেলে কাজ করে, বিভিন্ন ফিল্ডে কাজ করে, এদের যোগাযোগ কত সুন্দর, যোগাযোগ ব্যবস্থা ভালো কিনা, এই বিষয়টা বিকেন্দ্রীকরণের মাত্রাকে প্রভাবিত করে। যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয়, যাতে করে তাৎক্ষণিকভাবে তাদেরকে সুপারভাইজ করা যায়, নিয়ন্ত্রণ করা যায়, তাহলে বিকেন্দ্রীকরণের মাত্রা কমে যাবে। আবার বিভিন্ন গ্রাসরুট লেভেলে বা মাঠ পর্যায়ে যারা কাজ করে, তাদের সঙ্গে যদি টপ লেভেলের যোগাযোগ ব্যবস্থা ভালো না হয়, তখন টপ লেভেল বাধ্যতামূলকভাবে বিকেন্দ্রীকরণের উপর নির্ভরশীল হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম যে বিকেন্দ্রীকরণকে প্রভাব বিস্তারকারী বিভিন্ন উপাদান বা বিষয়গুলো। এবার আমরা পরবর্তী চ্যাপ্টারে চলে আসলাম, যে চ্যাপ্টারটির নাম ম্যানেজিং প্রোডাকশন, তার মানে উৎপাদন ব্যবস্থাপনা। এখানে প্রথমে আমরা জানবো যে উৎপাদনের সংজ্ঞা, উৎপাদন কাকে বলে। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছুর বাড়তি উপযোগ সৃষ্টি করা যায় তাকে বলা হয় উৎপাদন। এটা হলো উৎপাদনের সবচেয়ে সহজ সংজ্ঞা। ঠিক আছে, যেমন বনের গাছকে আমি ফার্নিচারের কারখানায় এসে রূপান্তরের মাধ্যমে আমি আসবাবপত্র তৈরি করে বাড়তি উপযোগ সৃষ্টি করলাম, এটাই হলো উৎপাদন। ঠিক আছে, তাহলে আমি এইভাবেও সংজ্ঞা দিতে পারি, যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত উপাদানগুলোকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে চূড়ান্ত বিক্রয়যোগ্য পণ্যে রূপান্তর করা যায়, সেটাকে বলা হয় উৎপাদন। আমি আবার বলি, প্রকৃতি প্রদত্ত উপাদানগুলোকে যে প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত বিক্রয়যোগ্য পণ্যে বা সেবাতে রূপান্তর করা যায়, সেটাকে বলা হয় কি? উৎপাদন। তার মানে যে প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতি প্রদত্ত উপাদানগুলোর বাড়তি উপযোগ সৃষ্টি করে মানুষের চাহিদা পূরণ করা যায়, সেটা হলো উৎপাদন। ইম্পর্টেন্স অফ প্রোডাকশন, উৎপাদনের গুরুত্ব। উৎপাদনের গুরুত্বকে আমরা ব্যাপকভাবে আলোচনা করতে পারি। তোমরা জানো, উৎপাদনকে একটা দেশের উন্নয়নের প্রবেশদ্বার বলা হয়, তাই না? যেমন বিভিন্ন জায়গায় বিভিন্ন বিশেষজ্ঞ ব্যক্তি, বিজনেস এক্সপার্ট ব্যক্তি, তারা বিভিন্ন জায়গায় ঘোষণা করেছে যে উৎপাদন একটা দেশের উন্নয়নের প্রবেশদ্বার। সুতরাং ব্যক্তিগত ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, আমাদের জাতীয় ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে উৎপাদনের গুরুত্ব অপরিসীম। যে দেশ উৎপাদনে যত বেশি উন্নত, সে দেশ অর্থনৈতিকভাবেও তত বেশি সমৃদ্ধ। ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে তাকাও, তারা উৎপাদনে অনেক উন্নত। যাই হোক, উৎপাদনের গুরুত্বগুলোকে আমরা যেভাবে আলোচনা করতে পারি সেগুলো হলো এরকম: সাপ্লাই নেসেসারি গুডস এন্ড সার্ভিসেস, প্রয়োজনীয় পণ্য এবং সেবার যোগান। উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো উৎপাদন মানুষের, সমাজের
দেশের রাষ্ট্রের প্রয়োজনীয় পণ্য এবং সেবার যোগান দিয়ে থাকে। উৎপাদনের মাধ্যমে প্রয়োজনীয় পণ্য বা সেবা তৈরি হয় আর এগুলো যোগান নিশ্চিত হয়। মেন সোর্স অফ পার্সোনাল ইনকাম, মানুষের ব্যক্তিগত আয়ের অন্যতম প্রধান নিয়ামক হিসেবে উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা যত বেশি উৎপাদন কাজে সংশ্লিষ্ট তাদের ব্যক্তিগত আয় তত বেশি বাড়ে। মেন সেক্টর অফ গভর্নমেন্ট ইনকাম, সরকারি আয়ের অন্যতম প্রধান উৎস। যেসব দেশ বেশি উৎপাদন করতে পারে ওইসব দেশের সরকারি আয় বেশি, আবার যেসব দেশ উৎপাদনে উন্নত না সেসব দেশের সরকারি আয় কম। ইন্ডেক্স অফ ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক। উৎপাদনের অন্যতম গুরুত্বের দিক হলো উৎপাদনের মাধ্যমে একটা দেশ অর্থনৈতিকভাবে কতটুকু উন্নত অনুন্নত এটা আমরা পরিমাপ করতে পারি। ওয়ে অফ সোশ্যাল প্রোগ্রেস, একটা সমাজের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমাজ যত বেশি উৎপাদনে পারদর্শী সে সমাজ বিভিন্ন দিক থেকে তত বেশি অগ্রগামী। ইমপ্রুভমেন্ট অফ স্ট্যান্ডার্ড অফ লিভিং, জীবনযাত্রা মান উন্নয়ন। একটা সমাজের অধিকাংশ মানুষের যখন কোয়ালিটি ভোগের মাত্রা বেড়ে যায় তখন তাদের জীবন চলার পথ সহজ হয়, সরল হয়, স্মুথ হয়, আধুনিক হয়, তখন সে অবস্থাকে বলা হয় জীবনযাত্রার মান উন্নয়ন। তাহলে উৎপাদনের মাধ্যমে সমাজ, দেশ, ভোক্তা প্রতি মুহূর্তে মুহূর্তে নতুন নতুন পণ্যের তারা পেয়ে থাকে, নতুন নতুন পণ্যের তারা ধরা ছোঁয়ায় যেতে পারে, ফলে তাদের অবস্থার উন্নতি হয়, জীবন চলার পথ সহজ হয়, সাবলীল হয়, জীবনযাত্রার মান উন্নয়ন হয়। এইভাবে জীবনযাত্রার মান উন্নয়নে উৎপাদন গুরুত্বপূর্ণ অবদান রাখে। ক্রিয়েটিং ইউটিলিটি, উপযোগ তৈরি। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো কিছুর অতিরিক্ত চাহিদা তৈরি হয় সেটা হলো ইউটিলিটি তৈরি হওয়া। তাহলে উৎপাদন বিভিন্নভাবে প্রকৃতি প্রদত্ত উপাদানগুলোর, সম্পদগুলোর ইউটিলিটি তৈরি করে থাকে। যেমন উৎপাদন সরাসরি পণ্যের এক অবস্থা থেকে আরেক অবস্থায় রূপান্তর করে রূপগত উপযোগ সৃষ্টি করে। যেমন উৎপাদন তোমার পরিবহনের মাধ্যমে পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করে। তাহলে উৎপাদনের ধারণা ব্যবহার করে আমরা পণ্যের নতুন নতুন উপযোগ সৃষ্টি করতে পারি। তাহলে উপযোগ সৃষ্টি করার ক্ষেত্রে উৎপাদনের গুরুত্ব অপরিসীম। ক্রিয়েটিং এমপ্লয়মেন্ট অপরচুনিটি, বেকার সমস্যার সমাধানে উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে দেশে উৎপাদন যত বেশি সচল সে দেশে নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়, ফলে নতুন নতুন আহ তোমার বেকাররা নতুন নতুন কাজের অনুসন্ধান পায়, ফলে বেকার সমস্যার সমাধান হয়। তার মানে উৎপাদন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে একটা দেশের বেকার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখে। প্রপার ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, উৎপাদনের মাধ্যমে সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করা যায়। যে দেশের উৎপাদন ব্যবস্থা যত বেশি ভালো সে দেশের সম্পদের সদ্ব্যবহার তত বেশি নিশ্চিত। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, একটা দেশের শিল্পায়নে উৎপাদনের গুরুত্ব অপরিসীম। কারণ উৎপাদন করতে গেলে কারখানা গড়ে তুলতে হবে, ইন্ডাস্ট্রি গড়ে তুলতে হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রির সংস্কার করতে হবে, নতুন নতুন বিনিয়োগকারী আসবে, এইভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ত্বরান্বিত হয়। তাহলে উৎপাদন একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, একটা দেশের তোমার কাঠামোগত উন্নয়ন বা অবকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে উৎপাদনের গুরুত্ব সীমাহীন। উৎপাদনের স্বার্থে কাঁচামাল, ফিনিশ গুড এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার স্বার্থে, তাই না, রাস্তাঘাট ডেভেলপ হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ডেভেলপ হয়। তাছাড়া উন্নয়নের টাকা দিয়ে একটা দেশের অবকাঠামোগত উন্নয়ন করা সম্ভব হয়। একটা দেশের উৎপাদন ভালো হলে সে দেশের সরকার সলভেন্ট হয়, সরকারও আবার একটা দেশের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তাহলে একটা দেশের অবকাঠামোগত উন্নয়ন ও উৎপাদনের গুরুত্ব অপরিসীম। লোকেশন অফ বিজনেস, ব্যবসায় অবস্থান। ব্যবসায় অবস্থান কাকে বলে? ব্যবসায় প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় গড়ে ওঠে। এই যে ব্যবসায় প্রতিষ্ঠান সুবিধাজনক বিভিন্ন অবস্থায় গড়ে ওঠে, এটাকে বলা হয় ব্যবসায় অবস্থান। টাইপস অফ বিজনেস লোকেশন, ব্যবসায় অবস্থানের প্রকারভেদ, যেমন আরবান লোকেশন, রুরাল লোকেশন, ইন্ডাস্ট্রিয়াল লোকেশন। আরবান লোকেশন তার মানে কি? শহরে অবস্থান। যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান শহরে কোনো এলাকায় গড়ে উঠবে তখন সেটাকে বলা হয় আরবান লোকেশন। যখন কোনো ব্যবসায় প্রতিষ্ঠান গ্রামীণ কোনো জনপদে গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় রুরাল লোকেশন। যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান
কোনো বিশেষায়িত শিল্প এলাকায় গড়ে ওঠে তখন সেটাকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল স্টেট। যেমন মনে করো কোনো একটা ইন্ডাস্ট্রি আমাদের চট্টগ্রাম ইপিজেডে গড়ে উঠলো, তখন সেটাকে বলা হবে, বা চট্টগ্রাম ইপিজেডকে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল স্টেট। ব্যবসায় অবস্থান নির্বাচনের ক্ষেত্রে যেসব বিষয়ে প্রভাব বিস্তার করে থাকে সেসব বিষয়ে আমরা আলোচনা করছি। ব্যবসায় অবস্থান নির্বাচনের ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি সবচেয়ে বেশি অগ্রগণ্য অথবা যে বিষয়টি সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সেটি হলো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা যেখানে ভালো সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে। নেচার অফ বিজনেস, বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের প্রকৃতি ব্যবসায় অবস্থানকে প্রভাবিত করে। মানে কোনো একটা ব্যবসায় যেখানে গড়ে উঠে থাকে সে একই ধরনের ব্যবসায় গড়ে তোলার জন্য সে এলাকাটি সুইটেবল। যেমন আমাদের শ্রীপুর ভালুকা গার্মেন্টস শিল্প গড়ে ওঠার জন্য একটি অন্যতম প্রধান লোভনীয় জায়গা। আমাদের গাজীপুরের টঙ্গী ওষুধ শিল্প গড়ে ওঠার একটি অন্যতম লোভনীয় জায়গা। এখন কেউ যদি গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা ভাবনা করে তাহলে গাজীপুর, ভালুকা, শ্রীপুর এই সমস্ত এলাকাকে গুরুত্ব প্রদান করবে। প্রক্সিমিটি অফ মার্কেট, বাজারের নৈকট্য ব্যবসায় অবস্থান নির্বাচনের জন্য অন্য একটি বিবেচ্য বিষয়। যেখানে বাজার পর্যাপ্ত পরিমাণে রয়েছে সেখানে আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে। স্ট্যান্ডার্ড অফ কাস্টমার্স, মানুষের জীবন মান, মানুষের জীবন মানের সাথে সঙ্গতি রেখে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে হয়। যে এলাকার কাস্টমারের মান যেরকম ওই মানের সাথে সঙ্গতি রেখে, স্ট্যান্ডার্ডের সাথে সঙ্গতি রেখে আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। অ্যাভেলেবিলিটি অফ এমপ্লয়ি অ্যান্ড ওয়ার্কার, যেখানে পর্যাপ্ত পরিমাণে শ্রমিক কর্মী রয়েছে সেখানে ব্যবসায় অবস্থান নির্বাচনের জন্য অগ্রগণ্যতা লাভ করে। অ্যাভেলেবিলিটি অফ ফুয়েল এনার্জি, যেখানে প্রচুর পরিমাণ শক্তি সম্পদ রয়েছে, জ্বালানি রয়েছে, তেল রয়েছে, গ্যাস রয়েছে, বিদ্যুৎ রয়েছে, পানি রয়েছে, সেখানে তোমার ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে। সাপ্লাই অফ র মেটেরিয়াল, যেখানে প্রচুর পরিমাণ কাঁচামালের যোগান রয়েছে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে। সাফিসিয়েন্ট ক্যাপিটাল, যেখানে পর্যাপ্ত পরিমাণে মূলধনের আশা করা যায়, মূলধন পাওয়া যায়, মূলধনের সরবরাহ রয়েছে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে। প্রেজেন্স অফ হোমোজেনিয়াস অ্যান্ড অ্যাসোসিয়েট বিজনেস, একই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান যেখানে গড়ে ওঠে ওই রকম আরেকটি ব্যবসা বাণিজ্য বা প্রতিষ্ঠান গড়ে ওঠার জন্য সে এলাকাকেই বেশি গুরুত্ব প্রদান করবে। যেমন আমাদের বংশালে অনেক সাইকেলের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখন যদি পুরান ঢাকায় কেউ সাইকেলের ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করার চিন্তা ভাবনা করে, এলাকা নির্ধারণ করার চিন্তা ভাবনা করে, তাহলে বংশালকে প্রাধান্য দিবে। পলিটিক্যাল কনসিডারেশন, ব্যবসায় অবস্থান নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক সিচুয়েশন। রাজনৈতিক সিচুয়েশন যদি গ্রহণযোগ্য হয়, ঠান্ডা হয়, স্থবির ঠান্ডা হয়, অসন্তুষ্ট না হয়, আনরেস্ট না হয়, মোটামুটি ভাবে স্থিতিশীল হয়, তাহলে সেখানে বিভিন্ন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, সেখানে বিনিয়োগ হয়ে থাকে প্রচুর পরিমাণে। ফিউচার প্রসপেক্টস, যে এলাকার সম্ভাবনা প্রচুর, ভবিষ্যৎ সম্ভাবনা প্রচুর, সেখানে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠে। সিকিউরিটি, যেখানে নিরাপত্তা রয়েছে, সিকিউরিটি রয়েছে, সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে। ব্যাংকিং ফ্যাসিলিটিস, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার অবস্থান নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংকিং ফ্যাসিলিটিস। যে জায়গায়, যে এলাকায় প্রচুর পরিমাণে ব্যাংকিং ফ্যাসিলিটিস রয়েছে সেখানে ব্যবসা অবস্থান গড়ে তোলার জন্য অগ্রগণ্যতা পাবে। ওয়্যার হাউজিং ফ্যাসিলিটিস, যেখানে গুদামজাতকরণ পর্যাপ্ত পরিমাণে সুযোগ সুবিধা রয়েছে সেখানে ব্যবসা বাণিজ্যের স্থান নির্বাচনের জন্য তোমার সবার আগে বিবেচিত হতে পারে। এছাড়াও অন্যান্য বিষয় যেগুলো রয়েছে, যেমন মনে করো নৈকট্যতা, দূরত্ব, তাই না, ল্যান্ডস্কেপিং, হ্যাঁ, তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা, এরকম বিভিন্ন বিষয়, হ্যাঁ, জলবায়ুগত অবস্থা, আবহাওয়াগত অবস্থা, জিওগ্রাফিক্যাল অবস্থান, এরকম বিভিন্ন বিষয় ব্যবসায় অবস্থান নির্বাচনকে প্রভাবিত করে। ডেফিনিশন অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট, প্রোডাকশন ম্যানেজমেন্ট যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়, উৎপাদনের সংগঠন হয়, দিক নির্দেশনা প্রদান করা হয়, বিভিন্ন কাজের সমন্বয় সাধন করা হয়, নিয়ন্ত্রণ করা হয়, বাস্তবায়ন করা হয়, সেগুলোকে বলা হয় উৎপাদন ব্যবস্থাপনা। তার মানে উৎপাদন সংক্রান্ত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যখন ব্যবস্থাপকীয় বিভিন্ন পদক্ষেপগুলো প্রয়োগ করা হয় তখন সেটাকে বলা হয় উৎপাদন ব্যবস্থাপনা।
ফাংশনস অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট, উৎপাদন ব্যবস্থাপনার কতগুলো কাজ রয়েছে, এগুলোকে আমরা যেভাবে আলোচনা করতে পারি। এটা হলো প্রোডাক্ট ডিজাইনিং, পণ্যের নকশা করতে হবে। যে পণ্যটি আমি তৈরি করব সেটার নকশা, সেটার ডিজাইন কিরকম হবে, বাহ্যিক অবয়ব, দৃশ্যমান অবয়ব, এগুলো কেমন হবে, এটা উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম ফাংশন। প্রিপেয়ারিং প্রোডাকশন প্ল্যান, উৎপাদনের কাজটি কখন হবে, কোথায় হবে, কি উৎপাদন করব, কি পরিমাণ উৎপাদন করব, কি বৈশিষ্ট্যের, কি কোয়ালিটির, কি পরিমাণ সময় নেব, তাই না? আমাদের ডেলিভারি কখন যাবে, আমাদের শিপমেন্ট কখন যাবে, এই সংক্রান্ত অর্থাৎ উৎপাদন সংক্রান্ত বিস্তর বিষয়ের পরিকল্পনা গ্রহণ করা উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। ফরকাস্টিং অফ প্রোডাকশন কোয়ান্টিটি, আমি যে পণ্যটি উৎপাদন করব সেই পণ্যের কোয়ান্টিটি কিরকম হবে এটা আমাকে নির্ধারণ করতে হবে। আমার সম্ভাব্য উৎপাদনের পরিমাণ যদি আমি নির্ধারণ করতে না পারি তাহলে তো উৎপাদন আমি করতে পারবো না। এই জন্য আমাকে জানতে হবে যে সুনির্দিষ্ট সময়ে আমাকে কি পরিমাণ উৎপাদন করতে হবে, এটা আমাকে অনুমান করতে হবে বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে। এটা বিভিন্ন তথ্যের উপর ভিত্তি করে আমাকে নির্ধারণ করতে হবে, যত সম্ভব অ্যাকুরেটলি করতে হবে। এটা আরেকটি গুরুত্বপূর্ণ কাজ উৎপাদন ব্যবস্থাপনার। ওয়ার্ক স্টাডি, উৎপাদনের কাজটা কিভাবে হবে, কার দ্বারা হবে, কখন হবে, কিভাবে করলে সুবিধা হবে, কাঁচামাল কোত্থেকে আসবে, কখন শুরু হবে, কখন শেষ হবে, উৎপাদনের কোন কাজের মধ্যে আমি কাকে নিয়োগ দেব, কোন যন্ত্রপাতি আনবো, তাই না? কিভাবে উৎপাদন করলে আমার লাভ হবে, খরচ কমবে, এরকম ভাবে উৎপাদনকে কেন্দ্র করে বিভিন্ন কাজ যেগুলো আছে, যাবতীয় কাজ, অসংখ্য কাজ, আমি হয়তো দুই একটা বললাম, সমস্ত কাজগুলোকে নিয়ে পর্যালোচনা করতে হবে। এটা উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি ফাংশন অথবা কাজ। প্রোডাকশন কন্ট্রোল, উৎপাদন নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ যে মানের পণ্য, যে পরিমাণ পণ্য, যতদিনের ভিতর উৎপাদন করার, যে ডিজাইনের পণ্য উৎপাদন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল সেই পরিকল্পনা অনুযায়ী উৎপাদনটিকে বাস্তবায়ন করতে হবে, বাস্তবে রূপদান করতে হবে। এটা হলো প্রোডাকশন কন্ট্রোল, যা উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম কাজ। ইনভেন্টরি কন্ট্রোল, মজুত নিয়ন্ত্রণ, উৎপাদন করার জন্য কাঁচামাল লাগে, বিভিন্ন উপকরণ লাগে, এগুলোকে মজুত করতে হয়, এই মজুতকে নিয়ন্ত্রণ করতে হবে। এটা উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। মজুত যদি তোমার ম্যাক্সিমাম লেভেল এক্সিড করে এটা অপচয়ের কারণ হবে। মজুত যদি মিনিমাম লেভেল অতিক্রম করে তাহলে দেখা যাবে কাঁচামালের অভাবে উৎপাদন করা যাচ্ছে না। তাহলে মজুতকে কি করতে হবে, এটাকে পরিমিত স্তরে অপটিমাম লেভেলে এটাকে মেনটেন করাতে হবে। তাহলে প্রতিষ্ঠান মিতব্যয়িতার মাধ্যমে উৎপাদন করতে পারবে। তাহলে উৎপাদনে প্রয়োজনীয় উপকরণগুলোর মজুত নিয়ন্ত্রণ করা উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। কোয়ালিটি কন্ট্রোল, আমি যে কোয়ালিটির, যে মানের, যে স্ট্যান্ডার্ডের পণ্য তৈরি করব বলে আমি পরিকল্পনা করেছিলাম সেই স্ট্যান্ডার্ডের বা সেই কোয়ালিটির বা সেই মানের পণ্যটি আমি তৈরি করতে পারছি কিনা এটা আমাকে নিশ্চিত করতে হবে, এটা আমাকে কনফার্ম করতে হবে, এটা আমাকে অ্যাসিওর করতে হবে। এটাই হলো কোয়ালিটি কন্ট্রোল, যা উৎপাদন ব্যবস্থাপনার অন্যতম কাজ। মেইনটেনেন্স অফ মেশিনারিজ, উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি উল্লেখযোগ্য কাজ। বিভিন্ন ধরনের মেশিনারি কলকব যা আছে এগুলোকে সংরক্ষণ করতে হবে, এগুলোকে মেনটেন করতে হবে। কারণ মেশিনারি ডেপ্রিসিয়েশন বা অবচয়জনিত খরচ যদি বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের লস হয়ে যাবে। এই জন্য অবশ্যই সুনির্দিষ্ট ওয়েতে, পূর্ব পরিকল্পিতভাবে সায়েন্টিফিক ওয়েতে এই মেশিনারিজ গুলোকে মেনটেন করতে হবে, সংরক্ষণ করতে হবে, ধারণ করতে হবে, রক্ষা করতে হবে, যা উৎপাদন ব্যবস্থাপনার একটা উল্লেখযোগ্য কাজ। হেল্পিং ইন প্রিপেয়ারিং বাজেট, উৎপাদনের জন্য আমাকে বাজেট প্রণয়ন করতে হবে, আমাকে কি পরিমাণ টাকা উৎপাদনের পেছনে ব্যয় করব আর উৎপাদিত টাকা বিক্রি করে কি পরিমাণ টাকা উঠে আসবে, এরকম ভাবে আমাকে একটি ফিনান্সিয়াল রূপরেখা প্রণয়ন করতে হবে, আমাকে খরচের একটি রূপরেখা প্রণয়ন করতে হবে। এটা হলো প্রিপেয়ারিং বাজেট। তাহলে উৎপাদন বাজেট প্রণয়ন করা উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ। এসএস টু টেক পারচেজ ডিসিশন, উৎপাদনের জন্য যন্ত্রপাতি ক্রয় করতে হয়, বিভিন্ন উপকরণ ক্রয় করতে হয়, কাঁচামাল ক্রয় করতে হয়। কাঁচামাল, যন্ত্রপাতি, উপকরণ যদি মানসম্পন্ন না হয় তাহলে কোনোভাবে মানসম্পন্ন উৎপাদন করা সম্ভব নয়। আবার কাঁচামাল, যন্ত্রপাতি, উপকরণ এগুলোকে যদি আমি
টাইমলি ক্রয় করতে না পারি, তাহলে আমি সময় মোতাবেক আমি আমার প্রয়োজনীয় পণ্য অর্ডার অনুযায়ী পণ্য আমি উৎপাদন করতে পারবো না। তাহলে তোমার পারচেজ ডিসিশনকে অ্যাসিস্ট করা, পারচেজ ডিসিশনকে সাহায্য করা, কি কিনতে হবে, কখন কিনতে হবে, কত পরিমাণ কিনতে হবে, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহায়তা করা উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ কাজ। ইম্পর্টেন্স অফ প্রোডাকশন ম্যানেজমেন্ট। উৎপাদন ব্যবস্থাপনার কতগুলো কি রয়েছে, গুরুত্ব রয়েছে। উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্বগুলোকে আমরা যেভাবে আলোচনা করতে পারি সেগুলো হলো এরকম: ফেসিং দ্য কমপ্লেক্সিটি অফ প্রোডাকশন, উৎপাদনের জটিলতার অবসান ঘটানো, জটিলতা মোকাবেলা করা। উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো আমরা কন্ট্রোল করতে পারবো, ফেস করতে পারবো, আমরা মেট আপ করতে পারবো, আমরা মোকাবেলা করতে পারবো যদি আমাদের সঠিক উৎপাদন ব্যবস্থাপনা থাকে। তাহলে উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন সংক্রান্ত জটিল অবস্থাগুলো মোকাবেলা করা যায়। প্রিপেয়ারিং প্রোডাকশন প্ল্যান, উৎপাদন ব্যবস্থাপনার একটি অন্যতম গুরুত্বের দিক হলো উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন সংক্রান্ত একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা যায়। ডিজাইনিং প্রোডাক্ট অর সার্ভিস, উৎপাদন ব্যবস্থাপনার তাৎপর্যপূর্ণতার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো উৎপাদন ব্যবস্থার মাধ্যমে পণ্য বা সেবার প্রকৃত ডিজাইন, ভালো ডিজাইন, গ্রহণযোগ্য ডিজাইন, আকর্ষণীয় ডিজাইন, মার্কেটেবল ডিজাইন তৈরি করা যায়। সিলেক্টিং প্রপার প্রোডাকশন মেথড, উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্বের আরেকটা দিক হলো উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে উৎপাদন পদ্ধতি যেটি সঠিক, গ্রহণযোগ্য, যৌক্তিক, যেটি বৈজ্ঞানিক, সেরকম উৎপাদন পদ্ধতি ব্যবহার করা যায়। মেইনটেনেন্স অফ মেশিনারিজ, উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্বের আরেকটি বিষয় হলো উৎপাদন ব্যবস্থাপনার ধারণা প্রয়োগ করে উৎপাদনে নিয়োজিত যে যন্ত্রপাতিগুলো আছে, যে মেশিনারিগুলো আছে, এগুলোকে সংরক্ষণ করা যায়, মেনটেন করা যায়, ধারণ করা যায়। প্রোডিউসিং কোয়ালিটি প্রোডাক্টস, উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বের বিষয় হলো উৎপাদন ব্যবস্থাপনার ধারণাকে প্রয়োগ করে মানসম্পন্ন পণ্য তৈরি করা যায়, মানকে ধরে রাখা যায়, উত্তরোত্তর মান বাড়ানো যায়। রিডিউসিং ওয়েস্টেজ এন্ড কস্ট, উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্বের আরেকটি ক্ষেত্র হলো উৎপাদন ব্যবস্থাপনা প্রয়োগ করে আমরা উৎপাদন ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচ কমাতে পারি, অপ্রত্যাশিত ব্যয় কমাতে পারি। কোয়ালিটি কন্ট্রোল, উৎপাদন ব্যবস্থাপনা আরেকটি সুবিধা হলো আমরা উৎপাদন নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ন্ত্রণটা কি? উৎপাদন পরিকল্পনার সাথে সামঞ্জস্যতা বজায় রেখে বাস্তবিকভাবে পণ্যটা তৈরি করাই হলো নিয়ন্ত্রণ। প্রোডাকশন কন্ট্রোল, কি পরিমাণ উৎপাদন করতে হবে এটা আমরা কন্ট্রোল করতে পারি, কি কোয়ালিটির পণ্য উৎপাদন করতে হবে, কি সময়ের মধ্যে উৎপাদন করতে হবে, এগুলো উৎপাদন সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলো আমরা প্রোডাকশন ম্যানেজমেন্টের মাধ্যমে বা উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারি। ইনভেন্টরি কন্ট্রোল, উৎপাদন ব্যবস্থাপনার আরেকটি গুরুত্বের বা তাৎপর্যতার ক্ষেত্র হলো উৎপাদন ব্যবস্থাপনা প্রয়োগ করে একটি প্রতিষ্ঠান তার মজুতকে সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ করতে পারে। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ প্রোডাক্টস, পণ্যের গবেষণা এবং উন্নয়ন, উৎপাদন ব্যবস্থাপনা প্রতিনিয়ত তোমার রিসার্চ এবং ডেভেলপমেন্ট এগুলোকে তোমার প্রাধান্য দিয়ে থাকে, এগুলোকে উৎসাহিত করে। উৎপাদন ব্যবস্থাপনা ধারণা কাজে লাগিয়ে একটা প্রতিষ্ঠান উৎপাদনের বিষয়ে বিভিন্ন কিছু গবেষণা করতে পারে, একটা প্রতিষ্ঠান উৎপাদনের উন্নয়নমূলক বিভিন্ন কিছু অনুসন্ধান করতে পারে। তাহলে উৎপাদন ব্যবস্থাপনার গুরুত্বগুলো আমরা আলোচনা করলাম। ডেফিনিশন অফ প্রোডাকশন প্ল্যান, কোন একটা পণ্য কিভাবে উৎপাদন হবে, কোথায় উৎপাদন হবে, কার দ্বারা উৎপাদন হবে, কি পরিমাণ উৎপাদন করা হবে, কি পরিমাণ কাঁচামাল প্রয়োগ করা হবে, কি পরিমাণ টাকা বিনিয়োগ করা হবে, কি পরিমাণ মেশিনারি, কি পরিমাণ সময়, অর্থাৎ উৎপাদন সংক্রান্ত ভবিষ্যৎ যে পথ পরিক্রমা সেটার একটি বর্তমান নকশা অথবা বর্তমান রুটম্যাপ কি বলা হয়, উৎপাদন পরিকল্পনা। যে প্রতিষ্ঠান উৎপাদন পরিকল্পনা যত যথার্থভাবে সম্পন্ন করতে পারবে সেই প্রতিষ্ঠান তত সফলভাবে তার উৎপাদনের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। ফিচার্স অফ প্রোডাকশন প্ল্যানিং, উৎপাদন পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো। উৎপাদন পরিকল্পনার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো হলো
তোমার অবজেক্টিভস ওরিয়েন্টেড। অবশ্যই উৎপাদন পরিকল্পনার একটি উদ্দেশ্য থাকবে, অর্থাৎ উৎপাদন পরিকল্পনাটা একটা উদ্দেশ্যমুখী হবে। সে কি উৎপাদন করবে, কি পরিমাণ উৎপাদন করবে, কত সময়ের মধ্যে কি পরিমাণ উৎপাদন করবে, কি কোয়ালিটির উৎপাদন করবে, এরকম একটি উদ্দেশ্য কেন্দ্রিক ভাবে উৎপাদন পরিকল্পনা সামনের দিকে এগিয়ে যাবে, পরিচালিত হবে বা প্রণীত হবে। এই যে আন্ডারস্ট্যান্ডেবিলিটি, উৎপাদন পরিকল্পনার একটি বৈশিষ্ট্য হলো এটা অবশ্যই প্রতিষ্ঠানে উৎপাদন কাজে যারা নিয়োজিত বা বিভিন্ন এক্সিকিউটিভ যারা আছে, প্রতিষ্ঠানে যারা কাজ করে, সবার কাছে এটা যথার্থভাবে ইজিলি সহজ বোধগম্য হবে। নিউমেরিক্যাল প্রেজেন্টেশন উৎপাদন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উৎপাদনের অনেক কিছু পরিমাণগতভাবে আঙ্কিক অঙ্ক দ্বারা, তাই না, সংখ্যাত্মক প্রকাশ দ্বারা প্রকাশিত হতে হবে। ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন বেসড, অবশ্যই উৎপাদন পরিকল্পনা তথ্যভিত্তিক হবে এবং সত্যভিত্তিক হবে। প্রকৃত ঘটনা এবং তথ্যের আলোকে উৎপাদন পরিকল্পনা প্রণীত হতে হবে, তাহলে সেটা হবে ভালো এবং বাস্তবমুখী উৎপাদন পরিকল্পনা। রিয়েলিটি ওরিয়েন্টেড, রিয়েলিটি ওরিয়েন্টেড বাস্তবমুখিতা, বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অসম্ভব উৎপাদন পরিকল্পনা প্রণয়ন করার প্রয়োজন নেই। কন্টিনিউটি, উৎপাদন পরিকল্পনা অব্যাহতভাবে চলতে থাকবে, এটা শেষ হবে না, এটা একটি কন্টিনিউয়াস প্রসেস। ফ্লেক্সিবিলিটি, উৎপাদন পরিকল্পনা আরেকটি অন্যতম বৈশিষ্ট্য নমনীয়তা, পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে পরিকল্পনা যেন এদিক সেদিক করা যায় সেরকম একটি ব্যবস্থা থাকবে। বেসিস অফ প্রোডাকশন কন্ট্রোল, উৎপাদন পরিকল্পনার আরেকটি প্রধান ভিত্তি হলো যে উৎপাদন নিয়ন্ত্রণ, তাই না? অবশ্যই সেখানে উৎপাদন নিয়ন্ত্রণের কথাও থাকবে পরিকল্পনায়, কারণ আমি পরিকল্পনা করলাম কিন্তু নিয়ন্ত্রণ করতে পারলাম না, তাহলে তো ভালো উৎপাদন পরিকল্পনা হলো না। পরিকল্পনা করতে হবে, সেটা সঠিক বাস্তবায়ন করতে হবে। মেন্টাল থিঙ্কিং প্রসেস, উৎপাদন পরিকল্পনা একটি মানসিক চিন্তন প্রক্রিয়া, মানসিক চিন্তন প্রক্রিয়া অর্থাৎ একটা মানসিক চিন্তা ভাবনা। আমি কিভাবে কি মানের পণ্য তৈরি করব, আমি কত সময়ের মধ্যে কত পরিমাণ পণ্য তৈরি করব, তাই না, আমার কি পরিমাণ কাঁচামাল লাগবে, উৎপাদন কাজ কখন শুরু হবে কখন শেষ হবে, এই যে একটি চিন্তা, এটা অবশ্যই একটা মানসিক চিন্তা, তাই না? তবে মানসিক উন্নত চিন্তা। মিরর অফ ফিউচার, ভবিষ্যতের দর্পণ, উৎপাদন পরিকল্পনা উৎপাদন সংক্রান্ত ভবিষ্যৎ কর্মকৌশলের বা রোড ম্যাপের বর্তমান একটি মানচিত্র, বর্তমান একটি নকশা, বর্তমান একটি মেরর বা আয়না। এর মধ্যে তাকালে উৎপাদনের ভবিষ্যৎ কর্মকৌশলগুলো চোখের সামনে সুস্পষ্টভাবে প্রকাশ হয়ে যায়। পারভিসিভনেস স্কোপ, আওতা, প্রতিষ্ঠানের টপ লেভেল থেকে একেবারে তৃণমূল পর্যন্ত যারা বিভিন্ন জায়গায় কাজ করছে, বিভিন্ন জায়গায় অবস্থান করছে, উৎপাদন পরিকল্পনাটি এমন হবে যেন সবার সাথে সংশ্লিষ্ট হয়, সবাই এটা বুঝতে পারে, সবাইকে উৎপাদন পরিকল্পনার আওতায় নিয়ে আসতে হবে, তাহলে পরিকল্পনাটা ভালো হবে, গ্রহণযোগ্য হবে। প্রোডাকশন কন্ট্রোল, যে প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিত মানের পণ্যটি বাস্তবিকভাবে সঠিকভাবে উৎপাদন করা হচ্ছে কিনা সেটা তত্ত্বাবধান করে নিশ্চিত করা হয়, সে প্রক্রিয়াকে বলা হয়ে থাকে উৎপাদন নিয়ন্ত্রণ। ঠিক আছে, এর পরের টপিকে আমরা চলে গেলাম। অবজেক্টিভস অফ প্রোডাকশন কন্ট্রোল, উৎপাদন নিয়ন্ত্রণের কতগুলো উদ্দেশ্য রয়েছে। একটি হলো প্রপার ইমপ্লিমেন্টেশন প্ল্যান, উৎপাদন পরিকল্পনাকে সঠিক বাস্তবায়ন করা অন্যতম উদ্দেশ্য। ডেভেলপিং দ্য প্রোডাক্টস ইন টাইম, ডেলিভারিং দ্য প্রোডাক্টস ইন টাইম, উৎপাদিত পণ্যকে সঠিক সময়ে ডেলিভারি দেওয়া, সঠিক সময়ে প্রেরণ করা, শিপমেন্টে দিয়ে দেওয়া, এটা উৎপাদন নিয়ন্ত্রণের অন্যতম প্রধান উদ্দেশ্য। মেইনটেইনিং প্রোডাক্ট কোয়ালিটি, পণ্যের মানের ব্যাপারে পরিকল্পনায় যে দিক নির্দেশনা ছিল সেই মানের পণ্যটা সত্যিকার ভাবে বাস্তবিকভাবে তৈরি করা হচ্ছে কিনা সেটা নিশ্চিত করা উৎপাদন নিয়ন্ত্রণের আরেকটি উদ্দেশ্য। অ্যাচিভিং ইকোনমি,
উৎপাদন নিয়ন্ত্রণের আরেকটি অন্যতম উদ্দেশ্য হলো মিতব্যয়িতা অবলম্বন করা। কারণ উৎপাদন পরিকল্পনায় এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয় যে খরচ বাড়ানো যাবে না, মিতব্যয়িতার মাধ্যমে যতটা সম্ভব উৎপাদন করতে হবে। মেনটেনিং কন্টিনিউয়াস অফ প্রোডাকশন, মেনটেনিং কন্টিনিউয়েশন অফ প্রোডাকশন, উৎপাদনের চলমানতা বজায় রাখা, এটা উৎপাদন পরিকল্পনার, উৎপাদন নিয়ন্ত্রণের আরেকটা উদ্দেশ্য। উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে উৎপাদন যে একটি চলমান প্রসেস, চলমান প্রক্রিয়া, এটাকে ধরে রাখা সম্ভব হয়। অ্যাচিভিং ফ্লেক্সিবিলিটি ইন প্রোডাকশন। উৎপাদন নিয়ন্ত্রণের আরেকটি উদ্দেশ্য হলো উৎপাদনের ক্ষেত্রে নমনীয়তা অর্জন করা। কারণ উৎপাদনের ক্ষেত্রে তোমার উৎপাদন পরিকল্পনায় যে মানের কথা বলা হয়েছিল, যে সময় উৎপাদন করার কথা বলা হয়েছিল, এই সময়টা মেনটেন করার জন্য, মানটা মেনটেন করার জন্য অনেক সময় প্রয়োজনীয় সিদ্ধান্ত, প্রয়োজনীয় কৌশল এদিক সেদিক করতে হবে। তাহলে উৎপাদন নিয়ন্ত্রণের একটি অন্যতম প্রধান উদ্দেশ্য হলো উৎপাদনের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি অর্জন, বেস্ট ইউজ অফ ফ্যাক্টরস। উৎপাদন নিয়ন্ত্রণের আরেকটি উদ্দেশ্য হলো উৎপাদনে যে উপাদানগুলোকে আছে এটাকে সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করা। ইস্যুইং কোঅর্ডিনেটেড শিডিউলস অ্যান্ড অর্ডারস, তাই না? অর্থাৎ উৎপাদন নিয়ন্ত্রণের আরেকটি উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের উৎপাদন ডিপার্টমেন্টকে অর্ডারের পরিমাণ জানিয়ে দেওয়া এবং এই অর্ডারটিকে বাস্তবায়ন করার জন্য কি সমন্বিত শিডিউল গ্রহণ করা হয়েছে সে শিডিউলও জানিয়ে দেওয়া, যাতে করে উৎপাদন ডিপার্টমেন্ট, উৎপাদন বিভাগ যথাসময়ে সে শিডিউলের সাথে তাল মিলিয়ে উৎপাদন করতে পারে। টু মেনটেন ইনভেন্টরিজ অফ প্রোডাকশন ম্যাটেরিয়ালস। উৎপাদন নিয়ন্ত্রণের আরেকটি বড় উদ্দেশ্য হলো উৎপাদনে নিয়োজিত বিভিন্ন যে ম্যাটেরিয়াল আছে এটার ইনভেন্টরি বা মজুদ বৈজ্ঞানিক উপায়ে মেনটেন করা, গ্রহণযোগ্য উপায়ে মেনটেন করা। টু স্যাটিসফাই এমপ্লয়িজ। উৎপাদন নিয়ন্ত্রণের আরেকটি বড় উদ্দেশ্য হলো কর্মকর্তা কর্মচারীদেরকে স্যাটিসফাই করা। কারণ প্রপারলি যখন উৎপাদন নিয়ন্ত্রণের মাধ্যমে দেখা যাবে সত্যিকারে পরিকল্পনা অনুযায়ী মানসম্পন্ন পণ্যের উৎপাদন করা সম্ভব হচ্ছে, তখন কর্মীরা ভাববে আমরা যোগ্য, আমরা মেধাবী, আমরা সক্ষম। এই অনুভূতির কারণে তাদের মধ্যে একটি স্যাটিসফ্যাকশন চলে আসবে, সন্তুষ্টি চলে আসবে। এরকম ভাবে কর্মীদেরকে সন্তুষ্টি বিধান করা, সন্তুষ্টি প্রদান করা উৎপাদন নিয়ন্ত্রণের আরেকটি উদ্দেশ্য। আজকে এই পর্যন্ত থাক, আগামী ক্লাসে আমরা ইনশাল্লাহ বাকিগুলো আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।